নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 26 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ইরান বলল জয় হিন্দ, খুশি ইসরায়েলও। মধ্যপ্রাচ্যের সংকটে ভারতের পদক্ষেপ করলো বাজিমাত। একজনের জন্য সকলকে কেন ফল ভুগতে হবে, হঠাৎ কেন বললেন অভিষেক। রাজনীতি ছাড়েন না, শুধু ভবিষ্যৎবাণী করেন। অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা দিলেন দিলীপ ঘোষ। এখানে একটু টাকা আছে, টিএমসি বিধায়ক ক্ষতিপূরণ নিয়ে যেতেই মৃত তামান্নার মা বললেন কিসের জন্য, আমি কিন্তু ধৈর্য রাখতে পারছি না। পুরীর থেকে মহাপ্রসাদ আসছে, 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো, বিরাট ঘোষণা শুভেন্দুর। মার্কিন হানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পরমাণু ঘাঁটির, মুখ খুলল ইরান। পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার কালো ছায়া, মমতাকে শুভেন্দুর আক্রমণ। এই দিনেই জারি হচ্ছে বিজ্ঞপ্তি, বকেয়া ডিএ নিয়ে সামনে সুখবর, স্বস্তি ফিরছে সরকারি কর্মীদের। সন্ধে হলেই হানা দিচ্ছে ওরা, বাড়ির বাইরে কল থাকলেই খাড়া নামছে গৃহকর্তার ঘাড়ে, জলই যেন শত্রু, কিন্তু কেন? এবার আসছে বিস্তারিত খবরে। যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন সকলের মনে একটাই প্রশ্ন ছিল, ভারত কাকে সমর্থন করবে। এমনিতেই ভারতের সাথে ইরানের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে। অপরদিকে ইসরায়েল সর্বদা প্রতিটি কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে। তাই ভারতের জন্য এটি ছিল একটি দ্বিধাগ্রস্ত পরিস্থিতির মতো। প্রসঙ্গত উল্লেখ্য যে ইরান ইসরায়েল যুদ্ধে ভারত ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। ভারত প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করেনি বা ইরানেরও সমালোচনা করেনি, বরং ভারত শান্তির আবেদন করার পাশাপাশি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল, যাতে উভয় দেশের সাথে সম্পর্ক নিরাপদ থাকে। এছাড়াও ভারত যুদ্ধবিধ্বস্ত এলাকায় চিকিৎসা এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার ফলে মানবিক শক্তি হিসাবে ভারতের ভাবমূর্তি আরও দৃঢ় হয়েছে। এর ফলে বিশ্বমঞ্চেও ভারত এক ভিন্ন ভাবমূর্তি তৈরি করেছে। পাশাপাশি ভারত জাতিসংঘে সক্রিয় ভূমিকা পালন করেছিল। ভারত কোনো প্রস্তাবের অংশ হয়নি এবং যুদ্ধবিরতির পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছিল। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল ইসরায়েলের সঙ্গেই যোগাযোগ রাখেননি, বরং ইরানের নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটা যুদ্ধের সময় নয়, কেবল আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। 2016 সালে গোটা প্যানেল বাতিল নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন দুজনের জন্য কেন এতজনকে শাস্তি দেওয়া হবে, প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ। শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকেননি তিনি, অভিষেক দিয়েছেন উদাহরণও। আজ ডায়মন্ড হারবার কেন্দ্রে বিগত বছরগুলিতে কি কি কাজ হয়েছে তার কাজের খতিয়ান দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই প্রসঙ্গে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে গিয়ে অভিষেক উল্লেখ করেন কেন্দ্রের বঞ্চনার কথা। তার বক্তব্য, হতে পারে কয়েকজন দুর্নীতি করেছেন, কিন্তু তার দায় কেন পোহাবেন সকলে? কেন আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না? কেন 100 দিনের কাজ বন্ধ, তার জবাব চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর তিনি প্রসঙ্গ তোলেন চাকরি বাতিলের, বলেন হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বা দিয়েছেন, দুজনেই সমান দোষী। সেই কয়েকজনের জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেল। এরপর অভিষেকের উদাহরণ টেনে বলেন, দিল্লি কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি আগুন লেগেছে, দমকল ডেকেছে, বাড়ি ভর্তি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে গোটা বিচার ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত, তা তো নয়। কয়েকজন যদি দুর্নীতি করে চাকরি পায়, তাহলে 26,000-এর মুখের গ্রাস কেড়ে নিতে পারেন না? একজন বিধায়ক, একজন সাংসদ ভুল করলে পুরো বিধানসভার সাংসদ তুলে দেবেন? বছর ঘুরলেই বাজবে ভোটের দামামা। বঙ্গ রাজনীতিতে এখন থেকেই তার আঁচ টের পাওয়া যাচ্ছে। শাসক বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তরজা। এই আবহে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে 50-এর কম আসন পাবে বিজেপি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, উনি তো অনেক কিছু বলেছেন। প্রথমবার যখন অর্জুন সিং আমাদের দলে এলেন, উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন অর্জুন সিংকে 2 লাখ টাকার ভোটে হারাবো, না হলে রাজনীতি ছেড়ে দেবো। এটা 2019 সালের কথা। সেই সব মানুষ দেখেছে। ঘাটাল মাস্টার প্ল্যানেও উনি অনেক ডায়লগ দিয়েছিলেন, করে দেব, না হলে রাজনীতি ছেড়ে দেব। দিলীপের কটাক্ষ, রাজনীতি ছাড়েন না, ভবিষ্যৎবাণী করেন। অনেকে এমনটাই করেন। কি হবে না হবে সেটা বিজেপির লোকেরা লড়াই করবেন এবং সাধারণ মানুষ তা ঠিক করবে। সাধারণ মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি এত দূর এসেছে। ওনাদের সঙ্গে চক্রান্ত বিরোধিতাকে ব্যর্থ করে দিয়ে আমরা এগোচ্ছি। উল্লেখ্য, বিগত কয়েক মাসে একাধিকবার বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপের দূরত্বের কথা সংবাদের শিরোনামে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতাজি ইন্ডোরে সভায় ডাক পাননি তিনি।
এমনকি তার তৃণমূলে যোগদানের জল্পনাও মাথাচাড়া দিয়েছিল। যদিও দলবদলে যাবতীয় গুঞ্জনে জল ঢেলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজে। স্পষ্ট জানিয়েছিলেন এমন কোনো সম্ভাবনা নেই। এরপর একাধিকবার নানান ইস্যুতে তৃণমূলকে নিশানাও করেছেন দিলীপ। এবার অভিষেকের রাজনীতি ছাড়ার দাবি নিয়ে সরব হলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ, রাজনীতি ছাড়েন না ভবিষ্যৎবাণী করেন। কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার শিকার শিশু, বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্নার। মঙ্গলবার শোকাকাতর পরিবারের সঙ্গে দেখা করেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চান তিনি, তবে শিশুটির পরিবার তা ফিরিয়ে দিয়েছে। এদিন বিধায়ক হুমায়ুন কবির একটি খয়েরি খাম নিয়ে আসেন ছোট্ট তামান্নার বাড়িতে। তিনি তার মাকে বলেন, এখানে আমার ফোন নম্বর আছে, যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে। এরপর তিনি বললেন সামান্য কিছু টাকা আছে। সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন তামান্নার মা। কার্যত ক্ষুব্ধ কণ্ঠেই তিনি বলেন, কিসের জন্য এমন শোক আমায় দেখাবেন না, আমি ধৈর্য রাখতে পারবো না। এরপর পাশ থেকে আরো এক মহিলা বলেন, ওর আর কি আছে যে টাকা নেবে। তবে ধীর স্থির কণ্ঠে বিধায়ক বুঝিয়ে তাদের বলেন, আমি একটি অরাজনৈতিক সংগঠন করি, আমি যাই রাজনৈতিক পরিচয় থাক বা না থাক। পাশে থেকে আরো এক মহিলা বলেন, আমরা সবাই বুঝলাম কিন্তু নেব না। তামান্নার মা হুমায়ুনকে প্রশ্ন করে বলেন, আপনি কোথা থেকে এসেছেন? বিধায়ক বলেন, কলকাতা থেকে। তখন মৃত শিশুর মা বলেন, অথচ যে মেয়েটা ভোট চাইতে এলো আমার মা চলে গেল, একবারও আসতে পারলো না। আজ ক্ষুব্ধ বিধায়ক বলেন, প্রতিটা মানুষের এই অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যার কাছে বোমা থাকবে তিনি কোন ধর্মের কোন রাজনৈতিক দলের সেটা দেখার দরকার নেই, এটা বর্জন করা উচিত। আমি তো জানি কারা এমন বোমা মারে কাঁদে, তাদের সকলের বিরুদ্ধে প্রতিটি মানুষের মুখ খোলা উচিত। এদিকে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল ওই ভিডিও পোস্ট করেন এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। রথযাত্রা নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা উপলক্ষে বুধবারই দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রথযাত্রা উপলক্ষে দীঘায় সাজো সাজো রব। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। এবার পুরী থেকে মহাপ্রসাদ আসছে বলে জানালেন বিরোধী দলনেতা। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। প্যারা গজা নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়। তিনি বলেন, বিজেপি বিধায়কের দাবি দীঘায় লোক হবে নাকি? আমি ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রথ টানবো। বেলা 12টার সময় লোক সংস্কৃতির পরিষদে 1 লক্ষ লোক নিয়ে আমি রথ টানবো, কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো কাজ নেই, না উন্নয়ন না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থী চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই। উল্লেখ্য, উদ্বোধনের পর থেকেই শিরোনামে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। সৈকত শহরে প্রথম রথযাত্রা উপলক্ষে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রথের দিন বড় কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবেন বলে ঘোষণা করেছেন তিনি। আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 3টি পরমাণু ঘাঁটি? মার্কিন সেনা ওই 3টি পরমাণু ঘাঁটিতে বাংকার বাস্টার বোমা ফেলার পর থেকেই প্রশ্ন উঠেছিল। ইরান ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করায় জল্পনা আরও বাড়ছিল। এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন ওঠায় ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই দাবি কতটা ঠিক তা নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন ইরান। পরমাণু ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ে বলেন, এটা ঠিক যে আমাদের পরমাণু ঘাঁটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা নিয়ে বিশদে কিছু বলতে চাননি তিনি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হয়ে স্বীকার করেছেন যে আমেরিকার হামলায় তাদের পরমাণু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, নাতানাজ এবং ইসাফাহান পরমাণু ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল। তার আরও দাবি, ইরান কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যর্থ করেছে ইসরায়েল। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে তবে একই রকম ভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ করব। 1975 সালে জরুরি অবস্থায় 50 বছর পূর্তিতে ভারতের রাজনৈতিক মহলে যখন তোলপাড় চলছে, তখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করছেন। তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি অবস্থার সমর্থক এবং সেই সময়ে যা ঘটেছিল ঠিক সেটাই তিনি এখন রাজ্যে করছেন।
সেই প্রেক্ষাপটে 25শে জুন ইন্দিরা গান্ধী কর্তৃক জারিকৃত জরুরি অবস্থার অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে বিজেপি নেতারা কংগ্রেস এবং তৎকালীন সরকারকে নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একজন ছাত্র নেতা ছিলেন তখন তিনি জেপি নারায়ণকে অপমান করেছিলেন। তিনি আরও বলেন, জরুরি অবস্থার সময় হিন্দুত্ববাদী এবং জনসংঘের নেতাদের জেলে ভরা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কাজ করছেন। যারা হিন্দুদের পক্ষে আওয়াজ তোলেন তাদের জেলে পাঠাচ্ছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও জরুরি অবস্থাকে কালো অধ্যায় হিসাবে অভিহিত করেছেন, যা তৎকালীন কংগ্রেস সরকারের স্বৈরাচারের প্রতীক ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য ইমার্জেন্সি ডায়েরি বই প্রকাশ করে তরুণ প্রজন্মকে ইতিহাসের এই অন্ধকার দিক সম্পর্কে জানতে উৎসাহিত করেছেন। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে যে বিষয় তা হলো বকেয়া ডিএ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই হিসেব মতো হাতে আর 2 দিন। আগামী 27শে জুন শীর্ষ আদালতে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এদিকে প্রস্তুত সরকারি কর্মীরাও। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি না করলে 28 তারিখেই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানো হতে পারে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বলেছেন, আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার কোনো উচ্চবাচ্য করেননি রাজ্য সরকার। তিনি বলেন, খাতায় কলমে শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় রয়েছে। যদিও সেদিন রথের কারণে সরকারি ছুটি থাকবে, তাও সেদিন পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটানো না হলে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের নামে নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকদিন সময় দেওয়া হবে। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দায়ের করা হবে আদালত অবমাননার মামলা। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে সরকারি ট্যাপ মিটার সহ নানান যন্ত্রাংশ রাতারাতি চুরি হয়ে যাচ্ছে। সংযোগ দেওয়ার পরেই উধাও হয়ে যাচ্ছে। রায়গঞ্জ শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে এই একই সমস্যা, যার জেরে আতঙ্কিত এবং ক্ষুব্ধ রায়গঞ্জবাসী। বাসিন্দাদের অভিযোগ, শহর জুড়ে ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশায় মত্ত হয়ে থাকছে যুব সমাজ। পাশাপাশি বিজেপির দাবি, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া কেন্দ্রের প্রকল্প। সুতরাং সব যন্ত্রাংশ কেন্দ্রীয় সরকারি সম্পত্তি। চুরি হলে নীরব থাকছে প্রশাসন বা প্রশাসক, কারণ টেন্ডার করে কাটমানি নিয়ে কেন্দ্রের টাকা লুটে পুটে খাওয়ার পরিকল্পনা মানুষের পরিষেবায় দেওয়া তৃণমূলের পরিচালিত পুরো প্রশাসক বোর্ডের উদ্দেশ্য নয়। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। যদিও রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের বক্তব্য, এই নিয়ে প্রশাসনিক ভাঙড়ির দোকানীদের সঙ্গে আলোচনা হবে, যাতে কেউ চুরি করে বিক্রি করতে না গেলে যেন না কেনা হয়। আর বিরোধীদের আক্রমণ করলে তার পাল্টা বক্তব্য, এই প্রকল্প সম্পন্ন হলে বিরোধীরা বলবে কেন্দ্র করলো, আর ব্যর্থ হলে বলবে সরকার করতে পারলো না। বিরোধীদের কথায় আমরা আমল দিচ্ছি না, কিভাবে সমস্যা মেটানো যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। এদিকে বিরোধীদের কটাক্ষ আর তার প্রেক্ষিতে প্রশাসকের এই মন্তব্য, রাজনীতির রসদ হলেও শাসক বিরোধী দ্বন্দ্ব ভুলে সঠিক উন্নয়ন কবে হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।